শুভেচ্ছা আমার নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে আমার এই ভিডিওটি হচ্ছে আমার কলকাতা শহরের শেষ দিনের একটা ভিডিও সিরিজ। সো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হোটেল থেকে খুব ভোরের দিকে 6টার দিকে 6:30টার দিকে চেক আউট করে জাস্ট লাগেজপাতি নিয়ে একটা ট্যাক্সি নিলাম। অ্যান্ড ট্যাক্সিতে করে আমি যাচ্ছি হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশনের দিকে। এখন সময় 7টা বাজে, প্রায় অলমোস্ট 7টা বাজে। বাট আমি ট্রেনটি ধরবো হচ্ছে 7:15 ট্রেন, বনগাঁর ট্রেনটি ধরবো। দ্যাটস ওয়াই খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। অ্যান্ড এই হলুদ ট্যাক্সিগুলোতে চড়তে অনেক ভালোই লাগে, বাট ভাড়া মাঝে মধ্যে একটু বেশি নেয় ওরা। এনিওয়ে, আপনাকে দরদাম করে নিতে হবে। যাই হোক, এই কলকাতা ভ্রমণ সিরিজের আজকের এই উপসংহার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্যাক্সিতে করে জাস্ট শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। অ্যান্ড শিয়ালদা স্টেশনটি কলকাতার সবচেয়ে বড় একটা রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন সকাল সকাল এখানে অনেক ধরনের খুচরা পাইকারি বিক্রেতা ফলমূল নানান বাহারি সব জিনিস নিয়ে এখানে যাদের পোস্টার সাজিয়েছে। দুদিকে দেখতে পাচ্ছেন ফলমূলের দোকান। অ্যান্ড আমি এখন হচ্ছে জাস্ট রেলওয়ে স্টেশনের ভিতরের দিকে, একেবারে সামনের দিকে ট্যাক্সিটা নিয়ে যাব। আপনারা দেখতে থাকেন। এই সুন্দর এই সকালে, রৌদ্রোজ্জ্বল সকালে খুবই ভালো লাগছে। সো এখন আমি স্টেশনের ভিতরে ঢুকে গেছি। অ্যান্ড টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে জাস্ট টিকিটটা কেটে নিলাম। বনগাঁর উদ্দেশ্যে 20 রুপি করে। অ্যান্ড ট্রেনটি ছাড়বে হচ্ছে আপনার 7:12 শিয়ালদা টু বনগাঁ। তো আমি প্ল্যাটফর্ম নাম্বারটা খুঁজছিলাম যে কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়াবে, সেটা খুঁজতে মানে জিজ্ঞেস করছিলাম। অ্যান্ড একজন বলে দিল যে ওটা 9-10 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে। সো আমি 9-10 প্ল্যাটফর্ম খুঁজছিলাম, বাট খুঁজতে খুঁজে পাচ্ছিলাম না। পরে আরেক ভাইয়ের সাহায্য নিয়ে আমি ট্রেনটি খুঁজে পেলাম। অ্যান্ড যখনই ট্রেনে উঠলাম, যখনই ট্রেনের কাছে গেলাম, তখনই ট্রেন সাইরেন বাজিয়ে স্টার্ট হয়ে গেল। অ্যান্ড কোনো মতে লাগেজপাতি নিয়ে জাস্ট উঠে গেলাম ঠেলাঠেলি করে। এটা হচ্ছে বনগাঁ স্টেশন পার হয়ে আরেক স্টেশনে চলে আসছি। সামনে একটু থেমে আছে, আরেক ট্রেন আসছে, দ্যাটস ওয়াই একটু থামলো। অ্যান্ড এখন হচ্ছে খুব দ্রুত স্পিডের সাথে ট্রেনটি যাচ্ছে। অ্যান্ড ট্রেনটি বনগাঁর উদ্দেশ্যে স্পিডের সাথে যাচ্ছে। মাঝখানে দুধারের অপরূপ সুন্দর দৃশ্যগুলো অবলোকন করতে করতে আমি জাস্ট যাচ্ছিলাম। অ্যান্ড কোনো মতে আসন পেয়েছিলাম, দ্যাটস ওয়াই আমার কোনো কষ্ট হয়নি। লাগেজটাকে নিয়ে জাস্ট বসে গিয়েছিলাম। অ্যান্ড দুধারে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমি এই জার্নিটাকে উপভোগ করছিলাম। অ্যান্ড কিছু জায়গায়, ইন্ডিয়ার কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে কিছু রোড জলমলে উজ্জ্বল রোড একটা পরিবেশ ছিল। অ্যান্ড আর কিছু জাংশনে গিয়ে দেখতে পেয়েছি যে অনেক শিশির এবং অনেক কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে। এটা হচ্ছে ট্রেন, আরেকটা ট্রেন যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন খুব স্পিডের সাথে যাচ্ছে। ইলেকট্রিক ট্রেন আমাদের বাংলাদেশি লোকাল ট্রেন থেকে অনেক বেটার। এরপর স্টেশন জাংশনের পর জাংশন থেমে অলরেডি পৌঁছে গেছি বনগাঁও জাংশনে। এখন বনগাঁও জাংশন থেকে
আমি ট্রেন থেকে নেমে দাদাকে জিজ্ঞেস করছিলাম কোন দিকে গেলে অটো পাবো। তো দাদা বলে দিচ্ছিল আমাকে যে ওই পাশে গেলে অটো পাবেন। সো আমি দাদার ডিরেকশন অনুযায়ী অটো স্টেশনের দিকে চলে এসেছি এবং সেখানে অটো দাম দর করে খুলনার কয়েক ভাইদের সাথে উঠে গেলাম। তারাও অনেক ধরনের জিনিসপাতি লাগেজপাতি নিয়ে আসছিল অ্যান্ড তাদের সাথে উঠে গেলাম। এখান থেকে বনগাঁও স্টেশন থেকে জাংশন থেকে আপনার সিএনজি অটো ভাড়া হচ্ছে বেনাপোল পেট্রোল পর্যন্ত 50 রুপি করে জন প্রতি। তো এইখানে আমরা লোকালে যাচ্ছিলাম। এখানে আমরা লোকালে 50 রুপি করে, রিজার্ভে নিলে আপনার কাছ থেকে অনেক নেবে। তো রাস্তার দুধারে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর সৌন্দর্য দেখতে দেখতে পেট্রোপোলের দিকে যাচ্ছিলাম। অ্যান্ড এই গাছগুলো কিন্তু অনেক অনেক বছর আগের গাছগুলো, এগুলো হচ্ছে ঐতিহাসিক একটি গাছ। এগুলো দেখতে পাচ্ছেন, এটার ইতিহাস অনেকেই জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। সো এখন হচ্ছে পেট্রোপোলের উদ্দেশ্যে যাচ্ছি। মাঝখানে অনেক গাড়ি অনেক কিছু পাশ কাটিয়ে জাস্ট পেট্রোপোলের দিকে রওনা দিচ্ছিলাম। আপনার বনগাঁও থেকে পেট্রোপোল যেতে অটোতে করে প্রায় সময় লেগেছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। জার্নিটাকে খুব উপভোগ্য মনে হচ্ছিল। অ্যান্ড আর মনের মধ্যে এটা আনন্দ কাজ করছে যে ভিন দেশ থেকে নিজের দেশে আবার ব্যাক করছি, এটা ভেবে খুব ভালো লাগছিল। কারণ ভিন দেশ তো ভিন দেশই, আপনারা যতই ভ্রমণ করেন না কেন নিজের দেশে আপনারা যেভাবে ইচ্ছা স্বাধীনভাবে ঘোরাফেরা করেন, ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করেন এবং কথাবার্তা বলেন, অন্য দেশে গিয়ে কিন্তু আপনারা সেভাবে নিজের ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা নিজের ইচ্ছা মতো আপনারা ঘোরাফেরা করতে পারবেন না এবং কথাবার্তা চলাফেরা এবং সব কিছুতে আপনাদের ওখানে সীমিত হয়ে থাকতে হবে এবং এটা নিষেধাজ্ঞার মধ্যে থাকতে হয় অন্য দেশে গেলে। সো এটা যারা দেশের বাইরে রেগুলার যাতায়াত করেন তারাই একমাত্র এটা বুঝেন। সো নতুন করে বলার কিছু নাই। তো আমি দেখতে দেখতে প্রায় পেট্রোপোলের কাছাকাছি চলে এসেছি। রাস্তাগুলোর অপরূপ সৌন্দর্যগুলো দেখতে দেখতে অনেক ভালো লাগছিল। এই বড় বড় গাছগুলো, এই গাছগুলো আসলেই ঐতিহাসিক গাছ। এগুলো অনেক অনেক পুরনো, অনেক আগের এই গাছগুলো দাঁড়িয়ে আছে ইতিহাসের একটা সাক্ষী হয়ে। তো দেখতে দেখতে এখন পেট্রোপোল পেট্রোপোল বর্ডারের কাছে চলে আসছি। অ্যান্ড এখানে আরেকটু সামনে গিয়েই আমরা অটো থেকে নেমে যাব। অ্যান্ড অটো থেকে নামার পরে ভাই রে ভাই, কত ধরনের দালাল আর দালালের শেষ নাই, টানাটানি করে শেষ করে ফেলবে আপনাকে। সো এরপরে হচ্ছে আপনার ইমিগ্রেশন। তো ইমিগ্রেশনে আপনারা সবাই জানেন যে ভিডিও ফটোগ্রাফি একদমই নিষেধ, দ্যাটস ওয়াই ওখানে কোনো ভিডিওগ্রাফি করতে পারিনি। অ্যান্ড লাস্টলি ইমিগ্রেশন কমপ্লিট করে জাস্ট নিজের দেশে আবার ব্যাক। তো এখন আমি বাংলাদেশে অলরেডি পা দিয়েছি ইমিগ্রেশন কমপ্লিট করে বেনাপোল। এখন হচ্ছে বেনাপোল থেকে যে ইমিগ্রেশন থেকে আমি ট্রেনের উদ্দেশ্যে বেনাপোল জাংশনের দিকে যাচ্ছিলাম অটোতে করে। অ্যান্ড খালাম্মা, উনিও ইন্ডিয়া থেকে আসছে। উনি জাস্ট আমাকে বলছিলেন যে কোথা থেকে কোথায় কিভাবে ছিল অ্যান্ড কার কাছে গিয়েছিল সেগুলো ওনার সাথে আলাপচারিতা হচ্ছিল। অ্যান্ড উনি বলছিলেন যে উনি কাশ্মীর শ্রীনগরে গিয়েছিলেন, ওনার আত্মীয় আছে ও জায়গায়, যেহেতু উনি মুসলিম দ্যাটস ওয়াই ওনার আত্মীয় থাকতেই পারে। বেনাপোল জাংশনে গিয়ে ব্যাড লাক, কজ আজকে নাকি ট্রেন এখান থেকে কোনো ট্রেন যাবে না। দ্যাটস ওয়াই আবার ব্যাক করে আবার সোহাগ পরিবহনে টিকিট কেটে দেন সোহাগ পরিবহনের গাড়ির
যে টাইম শিডিউল, সেই শিডিউল অনুযায়ী উঠে গেলাম ঢাকার উদ্দেশ্যে। সো বন্ধুগণ, এটা হচ্ছে বেনাপোল যশোর। তো এই বেনাপোল যশোরে জীবনে কোনো সময় আসিনি, এইগুলো দেখাও হয়নি। কলকাতা যাওয়ার সুবাদে বাংলাদেশে এই যশোর এবং দক্ষিণাঞ্চল যেগুলো জেলাগুলো আছে এই জেলাগুলো দেখতে পাচ্ছি। খুবই সৌভাগ্যের ব্যাপার, কারণ বাংলাদেশকে আসলে নিজের দেশকে কোনো সময় ওইভাবে দেখতে পারিনি এবং ভ্রমণও করা হয়নি। অ্যান্ড বিশেষ করে তো দক্ষিণ অঞ্চলে কোনো সময়ই জীবনে কোনো সময়ই আসা হয় নাই। এটাই আমার ফার্স্ট টাইম দক্ষিণাঞ্চল ভ্রমণ। আমি এখন বাসে করে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, সোহাগ পরিবহনের নন এসি। অ্যান্ড লাস্টলি যশোরের যে বিজিবি ক্যাম্প চেকপোস্ট, এই লাস্ট চেকপোস্টে ডগ স্কোয়াড দিয়ে আমাদের যে বক্সগুলো, গাড়ির বক্সগুলো, লাগেজ পাতিগুলো চেক করছিলেন বিজিবির সদস্যরা, ইলিগেল কিছু আছে কিনা। অ্যান্ড চেক করা শেষে এখন আবার আমরা দৌড় দিচ্ছি হচ্ছে যশোর মেইন টাউনে। যশোর মেইন টাউনে এসে কিছু ব্রেক নিল, ব্রেক নিয়ে আরও কিছু যাত্রী উঠালো তাদের কাউন্টার থেকে। অ্যান্ড আমি সেই সুযোগে নেমে একটা ব্রেক নিয়ে পানি অ্যান্ড খাবার কিছু শুকনা জিনিস নিয়ে আবার গাড়িতে উঠলাম। অ্যান্ড এটা হচ্ছে আজকে আমার সারাদিনের জার্নি। সকাল 7টা থেকে জার্নিটা শুরু করেছি, এখন প্রায় বাজে 2:30 থেকে 3টে। অ্যান্ড গুগল ম্যাপে দেখিয়েছিল যে 4 ঘন্টার মধ্যে ঢাকা শহরে যাওয়া যাবে গাড়িতে করে, বাট তা হলো উল্টোটা। এবং সেটা লাস্টের দিকে আপনাদের বলছি, গাড়িটা যদি যমুনা হয়ে যেত তাহলে হয়তো 4 ঘন্টায় পৌঁছা যেত। অ্যান্ড গাড়িটা যেহেতু দক্ষিণাঞ্চলের জেলাগুলো হয়ে ফরিদপুর, ভাঙ্গা অ্যান্ড আপনার যে মাগুরা, নড়াইল হয়ে যাওয়ার ফলে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যাওয়ার ফলে আমার সময় লেগেছিল 8 ঘন্টা, মানে দ্বিগুণ, 4 ঘন্টার থেকে 8 ঘন্টা। সো বুঝতেই পারছেন জার্নিটা কি টাফের, কি কষ্টের। বাসের মধ্যে টানা 60 ঘন্টা বসে থাকা চারটিখানি ব্যাপার না। অ্যান্ড বাট এইসব জায়গাগুলোর সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম, তাই কষ্টগুলো কষ্টই মনে হয়নি এবং অপরূপ বাংলাদেশকে অবলোকন করতে করতে যাচ্ছিলাম অ্যান্ড ভিডিও স্ন্যাপিং করতে যাচ্ছিলাম। অ্যান্ড অলরেডি আমার রিজার্ভে, আমার ক্যামেরা রিজার্ভে 3টা ব্যাটারি ছিল, তার মধ্যে 2টো শেষ করেছি, আর মাত্র আমার হাতে 1টি ব্যাটারি ফুল রয়েছে। তো সেই 1টি ব্যাটারি দিয়েই আমি জাস্ট ভিডিও করতে করতে যাচ্ছিলাম গোপালগঞ্জ, নড়াইল অ্যান্ড হচ্ছে আর সামনে যে ফরিদপুর জেলাগুলোর বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত সেই জায়গাগুলো ভিডিও করতে করতে যাচ্ছিলাম যা যত পারি জানলা দিয়ে। অ্যান্ড আমি জানি যে জানলা দিয়ে ভিডিও করতে গেলে অনেক রিস্কি হয়ে যায়, তারপরও ভিডিও করছিলাম অনেক সতর্কতার সাথে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছিলাম যে ফরিদপুর কোনো একটা জায়গায় গাছগুলো কেটে, রাস্তার ধারে গাছগুলো কেটে রাখা হয়েছে, দ্যাটস ওয়াই গাড়িগুলো যেতে পারছিল না। রাস্তায় কিছু গাছের যে ডাল দুল এগুলো পড়েছিল, সেই জন্য গাড়ি যেতে পারছিল না। কিছুক্ষণ পর গাড়ি ছাড়লো, গাড়িটি ছাড়ার পরে আবার রওনা দিচ্ছিলাম। রওনা দিতে ফরিদপুরের ভাঙ্গা যে জায়গাটা, মানে ফরিদপুরের ভাঙ্গায় এসে অয়েল ব্রেক অ্যান্ড রিফুয়েলিং করার পরে আবার রওনা দিচ্ছি হচ্ছে আপনার পদ্মা ব্রিজের দিকে রওনা দিচ্ছি। সো গাইস, এই পদ্মা ব্রিজটা কলকাতা যাওয়ার দিন রাতে গিয়েছি দেখে তো খুব একটা ভালোভাবে দেখতে পারিনি। অ্যান্ড আমি কোনো সময় পদ্মা ব্রিজ হওয়ার পরে ওই পাশে পদ্মা ব্রিজ দেখার জন্য কোনো সময় যাইনি, যাওয়ার সময় হয়ে ওঠেনি।
অ্যান্ড আজকে পদ্মা ব্রিজ দেখবো এই ভেবে মনের মধ্যে অনেক খুশি কাজ করছিল। সো এটা রাস্তাটা খুবই সুন্দর, খুবই মানে মনোরম রাস্তা, অনেক সুন্দর রাস্তা। এই রাস্তাগুলো সুন্দর দেখতে দেখতে ব্রিজের দিকে যাচ্ছিলাম অ্যান্ড ততক্ষণে আমার ক্যামেরার ব্যাটারি সিগন্যাল দিচ্ছিল অ্যান্ড করার কিছু নেই, আমার রিজার্ভে যেটুকু ব্যাটারি ছিল দুটো ব্যাটারি শেষ। বন্ধুগণ, আজকের আমার এই কলকাতা ভ্রমণ সিরিজের শেষ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।